আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সামনে যাদের প্রাইমারি ভাইবা পরীক্ষা রয়েছে এবং আপনারা যারা ইসলামিক স্টাডিজ অথবা ফাজিল কামিল থেকে পড়াশোনা করেছেন, এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ভিডিওতে আমরা আমাদের প্রাইমারি ভাইবা নোটের 13 নম্বর রিয়াল ভাইবা এক্সপিরিয়েন্সটি আপনাদের সাথে শেয়ার করব। তো যার ভাইবা পরীক্ষা নিয়ে আমরা আলোচনা করব তিনি হচ্ছেন আদি আহমেদ। যেমন ছিল তার ভাইবা পরীক্ষা, দরজা খুলে ঢুকে সালাম দিলাম, চেয়ারের কাছে যেতেই বলুন পদ্মা সেতুর কাজ শুরু হয়েছিল কবে? তো আমি বললাম কবে শুরু হয়েছিল। এরপর এক্সটার্নাল স্যার আমাকে বসতে বললেন, আমি ধন্যবাদ দিয়ে বসলাম। এরপর স্যার আমাকে বললেন যে কাগজপত্র কি এনেছেন বের করেন। তো আমি বের করে স্যারের হাতে দিলাম। দেওয়ার সময় অবশ্যই ডান হাতে দিবেন। যদি অনেক সময় বাম পাশ থেকে কোনো স্যার আপনার কাছ থেকে কাগজ নিতে পারে, সেক্ষেত্রে ভুলেও বাম হাতে দিবেন না। এই কমন বিষয়গুলো লক্ষ্য রাখবেন। স্যার জিজ্ঞেস করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন ইসলামিক স্টাডিজে। এটা দেখে স্যাররা প্রশ্নের উপর প্রশ্ন করতে লাগলো। গুণ করতে দিল, সমীকরণের অঙ্ক দিল, অঙ্ক করছি আর তখনই 4টা প্রশ্নের উত্তর দিতে হয়েছে, 2 কাজ একসাথে। অর্থাৎ অঙ্কও করতেছিলাম, পাশাপাশি আমাকে প্রশ্ন জিজ্ঞেস করতেছিল। যারা ভেবে থাকেন যে পাবলিক ইউনিভার্সিটিতে গেলেই চাকরি দিয়ে দেবে, বিষয়টি কিন্তু এমন না। পাবলিক ইউনিভার্সিটি থেকে যারা ভাইবা পরীক্ষায় ফেস করবেন তাদেরকে আরও অনেক বেশি প্রশ্ন জিজ্ঞেস করে, কারণ তাদের থেকে এক্সপেকটেশনটা স্যারদের অনেক বেশি থাকে। এই জন্য তাদের প্রস্তুতিটা আরও বেশি গুছিয়ে নিয়ে যেতে হয়। তো স্যার বললেন ঠিক আছে, এবার মাননীয় প্রধানমন্ত্রীর পুরস্কারগুলো বলেন। তো আপাতত বর্তমান প্রেক্ষাপটে এই প্রশ্নটি প্রাসঙ্গিক নয়, কারণ আপনারা জানেন রাজনৈতিক প্রেক্ষাপটের সাথে সাথে কিছু প্রশ্ন তাদের গুরুত্ব হারিয়ে ফেলে। এরপর এক্সটার্নাল স্যার জিজ্ঞেস করলেন যে ভারতের 2জন বিজেপি নেতা মহানবীকে নিয়ে কটূক্তি করেছে, সার্বিক বিবেচনায় বাংলাদেশ এখানে কি করতে পারেন? তো এটি সেই সময়ের ঘটনা যখন বিজেপি নেতা হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করেছিলেন। সেই প্রসঙ্গে এই প্রশ্নটি জিজ্ঞেস করেছিলেন। তো সামনে আপনাদের জন্য এটি গুরুত্বপূর্ণ নয়, যেহেতু সেই সময়ের এটি সাম্প্রতিক প্রশ্ন ছিল। তো তিনি এমনভাবে উত্তর করেছিলেন তাদেরকে সন্তুষ্ট মনে হয়েছে। এরপর বললেন তালেবান কি নারী অধিকার ক্ষুণ্ণ করছে? আফগানিস্তান প্রসঙ্গে এই প্রশ্নটি করেছেন। যেহেতু আপনারা ইসলামিক স্টাডিজ নিয়ে পড়াশোনা করেছেন, এই ধরনের প্রশ্নগুলো আপনাকে জিজ্ঞেস করবে। আমি বললাম স্যার পর্দার বিষয়ে তারা যা করছে, যেমন মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখতে হবে, এটা সঠিক কাজ করছে। মহান আল্লাহ তাআলা সূরা আহজাবে পর্দা সংক্রান্ত আয়াত নাজিল করেছেন। তবে তাদের কিছু কাজ বিতর্কিত এবং এটি ইসলাম সমর্থন করে না। এটি বলে আপনি চুপ থাকবেন। তারপরে অবশ্যই স্যাররা আপনাকে জিজ্ঞেস করবে যে যেমন কি কাজ তারা করছে যেটা বিতর্কিত বা ইসলাম সমর্থন করে না। এতে করে আপনার আরেকটি প্রশ্নের রেসপন্স রেট বেড়ে গেল। ঠিক আছে, এই জন্য ভাইবা বোর্ডে একটু কৌশলী হতে হবে। তখন আপনি বলবেন যে প্রাথমিক শিক্ষার পর নারীদের স্কুলে যাওয়া বন্ধ, নারীদের 72 কিলোমিটার বেশি গেলে পুরুষ নিয়ে যেতে হবে, নারীদের গৃহ নির্যাতন মেনে নিতে হবে, নারীরা ডিভোর্স দিতে পারবে না, এগুলো ইসলাম সমর্থন করে না। তো তার কাছে মনে হয়েছে উত্তরগুলো স্যাররা গ্রহণ করেছেন। এরপর স্যার বললেন ডিভোর্সের বিষয়ে ইসলাম কি বলে? তা আমি বললাম ইসলাম ডিভোর্স দেওয়া কঠোরভাবে নিরুৎসাহিত করে, কিন্তু এটি হারাম করে দেয়নি। একান্ত প্রয়োজন হলে ডিভোর্স দিতে পারবে। এরপর স্যার জিজ্ঞেস করলেন জিবরাইল আলাইহিস সালাম কোন সাহাবীর বেশে ওহী নিয়ে আসতেন? আমি বললাম হজরত দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেশে। এরপর স্যার হিন্দু ধর্মের কয়েকজন দেবতার কথা বলে জিজ্ঞেস করলেন ইসলাম কি ওনাদেরকে নবী হিসেবে মানে? তো আমি বললাম স্যার পবিত্র কোরআনে মাত্র 25 জন নবীর কথা বলা হয়েছে, কিন্তু আল্লাহ তাআলা দুনিয়াতে 1,24,000 নবী রাসূল পাঠিয়েছেন, কিন্তু সেগুলো আমরা জানি না। হয়তো তারা আল্লাহর প্রেরিত কোনো দূত ছিলেন অথবা নাও হতে পারেন। হাদিসে এ সংক্রান্ত কোনো তথ্য নেই, সুতরাং আমরা তাদেরকে নবী হিসেবে মানতে পারি না, কিন্তু আমরা তাদেরকে সম্মান করব। স্যার বললেন ভালো বলেছেন। সংবিধান থেকে এরপর প্রশ্ন জিজ্ঞেস করলেন যে সংবিধানের ৭৪ নং অনুচ্ছেদে কি আছে? তো আমি বললাম ৭৪ নং অনুচ্ছেদে জাতীয় সংসদে স্বাধীন ভোটাধিকার সীমিত করা হয়েছে। এরপর বললেন 15তম সংশোধনী কী নিয়ে বলা হয়েছে? বললাম তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেওয়া হয়, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতার নীতি সংযোজন করা হয়েছে। রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে এই 4টি নীতি সংবিধানে সংযোজন করা হয়। শেখ মুজিবুর রহমানকে জাতির জনক হিসেবে স্বীকৃতি দেওয়া হয় 15তম সংশোধনীর মাধ্যমে। স্যার জিজ্ঞেস করলেন যে বঙ্গবন্ধু কবে প্রথম পশ্চিম পাকিস্তানে যায়? তো আমি সরি বললাম, তখন এটি মনে পড়ছিল না। তো আপনারা জেনে যাবেন 1971 সালের 25 মার্চ রাতে পাকিস্তানি সেনারা বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করে পশ্চিম পাকিস্তানে নিয়ে যায়। স্যার জানতে চাইলেন যে বঙ্গবন্ধু কবে শেষবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে যায়? এই প্রশ্নের উত্তরেও আমি সরি বলেছি, কারণ এটি আমি মনে করতে পারছিলাম না। তো আপনারা জেনে যাবেন 4র্থ শ্রেণীর কর্মচারীদের আন্দোলনে তিনি শেষবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন। এরপর জিজ্ঞেস করেছিলেন যে বঙ্গবন্ধুকে নিয়ে আজই ভালো করে পড়বেন। এখন যেহেতু রাজনীতির প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে, প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বঙ্গবন্ধু এই বিষয়গুলো থেকে
খুব একটা ভাইবা বোর্ডে জিজ্ঞেস করবে না, কাজে এটা নিয়ে খুব বেশি প্যারা নেবেন না। আপনারা জানেন যে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের সাথে সাথে কিছু টপিক তার গুরুত্ব হারিয়ে ফেলে, কিছু প্রশ্ন প্রাসঙ্গিকতা হারিয়ে ফেলে। এরপর স্যার জিজ্ঞেস করলেন যে সাহিত্য পড়েন? বললাম জি স্যার। স্যার বললেন কার লেখা ভালো লাগে? আমি বললাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তখন স্যার বললেন দেবদাস কোন গ্রামে মারা যায়? তা আমি বললাম হাতিপোতা গ্রাম। এরপর স্যার বললেন একটা কবিতা শোনান। আমি একটা কবিতা শোনালাম। এরপর শেষে একটা বাংলা বাক্য এবং ইংরেজি বাক্য লিখতে দিলেন, আমি লিখলাম। আর এটি মূলত লেখা চেক করার জন্য দিয়েছিলেন। তারপর সালাম দিয়ে আমি ভাইবা বোর্ড থেকে বের হয়ে আসলাম। তো আপনারা দেখলেন ভাইবা বোর্ডে কী ধরনের প্রশ্নগুলো জিজ্ঞেস করা হয়, কোন কোন বিষয় থেকে প্রশ্ন জিজ্ঞেস করা হয়। আর এই বিষয়গুলো নিয়েই আমরা তৈরি করেছি প্রাইমারি ভাইবার জন্য কমপ্লিট একটা প্যাকেজ, যে প্যাকেজে আপনার বিষয়ভিত্তিক ভাইবা প্রশ্ন তো থাকবে, একেবারে রিয়েল ভাইবার আলোকে বিষয়ভিত্তিক নোটটি তৈরি করা হয়েছে, যেখানে বিগত বছরে যে রিয়েল ভাইবাগুলো হয়েছে তা সুন্দরভাবে সমাধান করে দেওয়া হয়েছে। সেই রিয়েল ভাইবাগুলোও যদি আপনারা ভালো মতো দেখে যান, সেখান থেকেই বেশিরভাগ প্রশ্ন আপনারা কমন পেয়ে যাবেন। এছাড়াও আপনারা জানেন যে ডিপার্টমেন্টে আপনি ভাইবা দিতে যাবেন, সেই ডিপার্টমেন্ট সম্পর্কে অবশ্যই আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। তো সেই বিষয় সম্পর্কে একটা ভাইবা নোট থাকবে, প্রাইমারি সম্পর্কিত একটা ভাইবা নোট থাকবে। প্রাইমারি ভাইবাই অবশ্যই আপনাকে অনুবাদ জিজ্ঞেস করবে, অনুবাদের উপর একটা ভাইবা নোট থাকবে, যেগুলো প্র্যাকটিস করে গেলেই যথেষ্ট। এরপর আপনার নিজ জেলা সম্পর্কে অবশ্যই আপনাকে দু একটি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। আপনার জেলা কেন বিখ্যাত, আপনার জেলা দর্শনীয় স্থান কি, আপনার জেলার নামকরণ ইতিহাস কি, বিখ্যাত খাবার কি, ভাষা ও সংস্কৃতি সম্পর্কে জিজ্ঞেস করতে পারে, মুক্তিযুদ্ধে কী অবদান রেখেছিল, নানাবিধ গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকে আপনাকে দু চারটি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। তো সে সম্পর্কিত আপনার জেলার ওপর সুন্দর একটা সাজানো গোছানো নোট থাকবে। এছাড়াও 1947 থেকে শুরু করে বর্তমান সমসাময়িক পর্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের উপর যে সমস্ত প্রশ্নগুলো আপনাকে জিজ্ঞেস করতে পারে, সেই বিষয়গুলো নিয়ে সুন্দরভাবে সাজানো গোছানো একটা সাধারণ জ্ঞান ভাইবা নোট থাকবে। এছাড়াও আপনারা জানেন যে প্রাইমারি ভাইবা বোর্ডে বাংলা ব্যাকরণ এবং সাহিত্য অংশ থেকে বেসিক কিছু প্রশ্ন জিজ্ঞেস করে থাকে, সে বিষয়ে একটি ভাইবা নোট থাকবে। এছাড়াও গণিতের একটি বেসিক ভাইবা নোট থাকবে। আপনারা জানেন যে পাটিগণিত, বীজগণিত এবং জ্যামিতি অংশ থেকে কিছু বেসিক প্রশ্ন জিজ্ঞেস করা হয়। যেহেতু আপনি প্রাইমারির শিক্ষকতা করবেন, একেবারে বেসিক জিনিসগুলো যদি আপনি না বলতে পারেন, তাহলে চাকরি পাওয়াটা আপনার জন্য দুষ্কর হয়ে যাবে। কাজেই ভাইবা পরীক্ষায় আপনি যত ভালো করবেন, আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা তত বেড়ে যাবে। কাজেই যারা প্রাইমারি ভাইবার জন্য গুছিয়ে কার্যকর একটা প্রস্তুতি নিতে চান, আমাদের ভাইবা প্যাকেজটি দ্রুত সংগ্রহ করুন। ইতিমধ্যে অনেক প্রার্থী আমাদের কাছ থেকে ভাইবা প্রার্থী সংগ্রহ করেছেন, তারা প্রস্তুতি শুরু করে দিয়েছেন। এখনও যারা প্রস্তুতি গুছিয়ে নিতে পারেন না, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে প্রাইমারির এই ভাইবা প্যাকেজটি সংগ্রহ করতে পারেন। প্যাকেজটি আপনারা দুইভাবে নিতে পারবেন, আপনারা হার্ড কপি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে, এছাড়াও পিডিএফ প্যাকেজ আপনারা নিতে পারবেন। কাজেই দেরি না করে দ্রুত স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে প্যাকেজটি সংগ্রহ করুন।